আসসালামু আলাইকুম এইচএসসি 28। সো অলরেডি কিন্তু তোমরা তোমাদের এসএসসি রেজাল্ট সবকিছু পেয়ে গেছো। এখন তোমাদের একটা প্যারা যাবে, সেটা হচ্ছে কলেজ সিলেকশন। সো কলেজ সিলেকশনকে যদি একটু সাইডে রাখি, তোমাদের আরেকটা মেজর প্যারা হচ্ছে ২টা ফ্যাক্ট নিয়ে, এবং এই ২টা ফ্যাক্ট নিয়ে আমি আজকে একদম ইন ডিটেইলস আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে বই সিলেকশন। আমি অ্যাকচুয়ালি আজকে সায়েন্সকে ফোকাস করে তোমাদের কি কি বই পড়া উচিত এইটা নিয়ে আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে, তাহলে ভাইয়া ভ্যালু অ্যাড হলো কোথায়? অনলাইনে ঢুকলে তো কোন মানে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথের জন্য কোন বই পড়া উচিত এটা তো দেওয়াই আছে। ভ্যালু অ্যাড তখনই হবে কারণ এর সাথে আমি বলব যে কিভাবে পড়া উচিত অথবা কেন তোমার এই বইটা ফলো করা উচিত, যাতে তোমরা ২ বছর একদম কম্প্যাক্ট উপায়ে পড়তে পারো। সো প্রথম আমার টপিকটা যেখানে বই সিলেকশন, এখানে দেখো ফিজিক্সে আমি লিখছি ইশাক স্যার আর তপন স্যার। ২টা বইয়ের হচ্ছে স্পেসিফিকেশন বলি। ইশাক স্যারের যে কনসেপ্ট দেওয়া, ইশাক স্যারের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা খুবই ডেপথ কনসেপ্ট। আমি আবার রিপিট করতেছি, এই কনসেপ্টটা যে বাংলা ভাষা, তোমার একটা কনসেপ্ট পড়লা, ধরো ভেক্টরের সামান্তরিক সূত্র বা গতিবিদ্যা গিয়ে প্রাসের কনসেপ্ট দেখবা, এগুলো খুবই কমপ্লেক্স উপায়ে লেখা। অনেকে এটা রিডিং পড়ে বুঝতে পারে না। তখন কি করে, তখন এখানে এই কারণে আমি বলে দেই যে তুমি যখন ইশাক স্যারের বইটা ফলো করবা, তোমার কিন্তু কনসেপ্ট ধরতে মানে রিডিং পড়ে কনসেপ্ট ধরতে অনেক প্যারা খাবা। কিন্তু আরেকটা জিনিস যেটা মেজর হচ্ছে, আমি বলি সবসময় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ইশাক স্যারের প্রত্যেকটা কনসেপ্টের পরে কিছু স্পেসিফিক ম্যাথ দেওয়া থাকে। মনে করো তুমি প্রাস পড়ছো, প্রাস রিলেটেড যতগুলা ম্যাথ সম্ভাব্য সব কিন্তু দেওয়া আছে। এই ম্যাথগুলা না অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলাই অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টও শুধু না, এই ম্যাথগুলো যদি তুমি নিজে ভালো মতো পারো, তোমার এইচএসসি লাইফে যে কোনো সিকিউ করতে অনেক বেশি ইজি হবে, অনেক বেশি। বিলিভ ইট অর নট, তুমি যখন অ্যাডমিশনে যাবা, আমি যেমন স্পেসিফিক ভার্সিটির কথা বলি, বিলিভ ইট অর নট, আমি তোমাকে ইনস্ট্যান্ট ভার্সিটির ঢাবির, আমি একটাই ভার্সিটি বলি, ঢাবি, ঢাবির কোশ্চেনে সাথে ডাইরেক্ট তোমার এই ম্যাথটা আমি ডাইরেক্ট ওভারল্যাপ করাই দিতে পারবো যে মিলে গেছে। এরকম অবস্থা যে তোমার ঢাবি যখন কোশ্চেন করে তখন ফোকাস রাখে ইশাক স্যারের বইয়ের ম্যাথ, কনসেপচুয়াল যে ম্যাথগুলো থাকে কিছু কিছু, এই ম্যাথগুলো। তার মানে আমি সবসময় এই কারণে স্টুডেন্টদের বলি যে ভাইয়া ইশাক স্যার যদি পড়ো, সবার আগে তোমার ইন্টেনশন থাকবে এই বইয়ের একটা ওয়ান সিঙ্গেল ম্যাথ যাতে তোমার মিস না হয়, তুমি যাতে বুঝা বুঝা করতে পারো। ঠিক আছে? তার মানে এখন তুমি যদি ইশাক স্যার পড়ো, তোমার টার্গেট থাকবে যে ম্যাথটা যাতে ভালো মতো করা। তপন স্যারের সব থেকে সুবিধা প্লাস পয়েন্ট হচ্ছে, এই বান্দা যে কনসেপ্টটা লেখছে বাংলা ভাষা, এই কনসেপ্টটা ফার ফার ইজি। এই কনসেপ্টটা বুঝা ফার ফার ইজি। বাট বাট এই বইয়ের ম্যাথ শুধুমাত্র তুমি এইচএসসি পর্যন্তই কভার আপ হবে, বেসিকটা। বাট আরো একটু বেশি যদি অ্যাডভান্স লেভেল, অনেকে বলে যে ভাইয়া একটু অ্যাডভান্স লেভেল পড়ি, একটু অ্যাডমিশনের কথা বলি। অ্যাডমিশন পড়া মানে কি, তুমি হচ্ছে ফিজিক্সের এই কনসেপ্টগুলো বাদে তুমি কি এখন ওই ২ মাসের মাথায় কি এখন ইঞ্জিনিয়ারিং বুয়েট মানে বুয়েটের প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি সলভ করার চেষ্টা করবা না। তোমাকে ইশাক স্যার তোমার অজান্তেই কনসেপচুয়াল ম্যাথ ইনপুট করে দিছে তোমার বইতে, যে ইশাক স্যারের বইতে। আর তপন স্যার কি করতেছে, তপন স্যার ওটা শুধুমাত্র সে বোর্ড এইচইসিটাকে ফোকাস রেখে একটা সারফেস লেভেলে বা একটা মিডিয়াম মডারেট লেভেলে সে রাখে দিছে। সো আমার মোতাবেক আমি সবসময় অফলাইনে স্টুডেন্টদের সবসময় বলি যে বই তুমি দুইটাই কিনবা। তোমার দায়িত্বটা কি, তুমি যখন একটা ফিজিক্সের চ্যাপ্টার পড়তেছ, তুমি তো অবশ্যই কোনো টিচারের হেল্প নিচ্ছ, বোথ অনলাইন হোক বা অফলাইন হোক। ওই হেল্প নেওয়ার পরে তুমি রিডিং পড়তে হয়, বইটা রিডিং পড়বা তপন স্যার থেকে, এবং ওই রিডিং এর কোরেসপন্ডিং ম্যাথগুলো সলভ করবা তুমি ইশাক স্যার থেকে। ঠিক আছে? এই কারণে বলছি সাথে থাকো, দেখবে অ্যাকচুয়ালি এই ভিডিও থেকে কিভাবে করতে হয় এটা তুমি ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, তারপরে ম্যাথের জন্য আমি ৩টা পার্ট রাখছি, কেতাবুদ্দিন স্যার, এসইউ আহমেদ, অক্ষরপত্র। মজার ফ্যাক্টটা হচ্ছে, তুমি যদি এই ৩টার মধ্যে যে কোনো একটা ম্যাথ বই ফলো করো ভালো মতো, ম্যাথ বইয়ের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 100% ফলো করো, তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য ক্যাপাবল। বোর্ডের জন্য তো ক্যাপাবল বাবা, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য ক্যাপাবল হও, তুমি তো বোর্ডের জন্য এমনিতে ক্যাপাবল হবা। তার মানে তুমি যদি ৩টা বই যে কোনো একটা বই ফলো করো 100% চোখ বন্ধ করে, তুমি বোর্ডের সাথে তোমার ইঞ্জিনিয়ারিং কনসেপচুয়াল যেই যে পার্ট আছে এগুলো সব ফিগার আউট হবে। এরপরও স্পেসিফিকেশনগুলো বলে দিই। কেতাব স্যার অনেকেই বলে ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট,
বাট আমি কেতাব স্যার পড়ি নাই। আমি কি বলছি, এসিও আহমেদ স্যার বলছি। কেন পড়ছি এটা আমি একটা কথা বলি। কেতাব স্যারের ক্ষেত্রে কিছু টাইপ ওয়াইজ থাকে। যে মনে করো তুমি যখন স্ট্রেট লাইন পড়তেছো, স্ট্রেট লাইনে তুমি যখন মনে করো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব পড়তেছো, এই রিলেটেড যত ম্যাথ আছে সম্ভাব্য সব একটা টাইপের মধ্যে থাকে। তুমি যখন এই টাইপ ওয়াইজ গুলো করো, বোর্ডে কি তোমাকে টাইপ ওয়াইজ ডাইরেক্ট দিয়ে দেয়? না, বোর্ডে তোমাকে মিক্স আপ করে দেয়। স্ট্রেট লাইনের অনেকগুলো পার্ট আছে, তোমার ঢাল নির্ণয় করা, একটা বিন্দু থেকে হচ্ছে একটা সরলরেখার মান নির্ণয় করা, তারপরে হচ্ছে তোমার দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি সব মিক্স আপ করে তোমাকে একটা কোশ্চেন করবে। সমস্যা হচ্ছে আমার ব্রেন তো 2টা বছর টাইপ ওয়াইজ এর দিকে ফোকাস ছিল। এইরকম মানে ধাক্কা খাওয়ার জন্য তো ফোকাস ছিল না ভাইয়া। এসিও আহমেদ স্যারের বইয়ের একটা মেজর ফ্যাক্ট হচ্ছে এখানে কোনো টাইপ ওয়াইজ নাই। এখানে কোনো টাইপ ওয়াইজ নাই। তুমি দেখবা তোমার প্রথম ম্যাথটা অন্তর্বিভক্তি দিয়ে, পরের ম্যাথটা আবার হচ্ছে সমবিন্দু দিয়ে। আরে এ কেমন কথা, সমত্রিখণ্ডক, ঠিক আছে। তারপরে দেখবে একটা ম্যাথ হচ্ছে, প্রথম ম্যাথটা হচ্ছে ধরো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, তারপরের ম্যাথটা আবার আলাদা কনসেপ্টের, তারপরের ম্যাথটা আলাদা কনসেপ্টের, তারপরের ম্যাথটা দেখা যাবে দ্বিতীয় নাম্বার ম্যাথের সাথে মিলে যাচ্ছে। মানে তোমাকে একটা রোলার কোস্টার রাইড দিবে তোমার ব্রেনটাকে না, ওই যে শেকিং, এই শেকিং এর সাথে তোমাকে হ্যাবিচুয়েটেড করাই দিবে। এই কারণে আমি সবসময় বলি এসইউ আহমেদটা যদি করো, তুমি ওই যে তোমার ব্রেনটা যে শেকিং, এই শেকিংটা নিতে পারে, কমপ্লেক্সিটিটা নিতে পারে। তাই বলে আমি কেতাবউদ্দিন, মানে সবাই কেতাবউদ্দিন প্রেফার করে ভাইয়া, সবাই, ঠিক আছে। তাই বলে তাদেরকে ভুল প্রমাণ করতেছি না, আমি ডাইরেক্ট বলে দিছি কেতাবউদ্দিন মানে তুমি ইঞ্জিনিয়ারিং সবাই বলে। বাট এসইও আহমেদ যদি বলো তাহলে অ্যাকচুয়াল যে ম্যাথের যে ফিলটা, এই ফিলটা ভালো মতো পাওয়া যায়। কারণ ওইখানে খুব বেশি টাইপ ভিত্তিক ওরা ফোকাস করে না, ওরা ফোকাস করে টোটাল অনুশীলনীটাকে। এ কারণে মাঝে মাঝে খুব সাফেল করে ফেলে জিনিসপাতিগুলো। সেম অ্যাজ অক্ষরপত্র, অক্ষরপত্রে আরেকটা সুবিধা হচ্ছে টাইপ, যেটা কেতাবউদ্দিনে আমি বলছি। বাট অক্ষরপত্র পড়া থেকে আমার কাছে মনে হয় কেতাবউদ্দিন পড়াটা ভালো। যদি টাইপ ওয়াইজই চাও, অক্ষরপত্র থেকে তুমি কেতাবউদ্দিনটাকে সলভ করো, তাহলে ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, এটাতে অনেক অনেক তুমি আগায় থাকবা। আর যদি একদম রোলার কোস্টার রাইড চাও, তোমার ব্রেনটাকে যদি ক্যাপাবল করতে চাও, যে কোনো মানে সার্ভাইভাল মুডে তোমার ব্রেন ম্যাথে ফাটাই দিবে, তাহলে তুমি চাইলে এসইও আহমেদটা করতে পারো। কিন্তু দিন শেষে একটাই কথা, তুমি 3টা বই যে কোনো একটা বই অন্ধের মতো ফলো করো, অন্ধের মতো প্র্যাকটিস করো, বুঝে বুঝে করো, তুমি যে কোনো বোর্ড হোক, ভার্সিটি হোক, বুয়েট হোক, চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স হোক, সব জায়গায় তুমি ক্র্যাক করে আসতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আরেকটা পার্ট হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি এইচইসি বলো বা ভার্সিটি বলো, হাজারিন আকসার বই আমার কাছে মনে হয় বেস্ট। হাজারিন আকসার বইয়ের একটা সুন্দর, আমি একটা মানে গল্প বলি। আমাকে এক টিচার আমাকে মানে বাসায় পড়াইতেন ভাই, ঠিক আছে। এই ভাই পরে হচ্ছে আমাকে বলছিলেন যে হাজারিন আকসার বইয়ের বোল্ড যে লাইনগুলো লেখা আছে, দেখবা হাজারিন আকসার বইয়ের মানে কিছু টপিকের পরে কিছু বোল্ড লাইন থাকে, ওই বোল্ড লাইনগুলো বিভিন্ন কোশ্চেন হয়, 2 মার্কস, 2 মার্কস বা 3 মার্কসের মধ্যে তারা লিখে রাখে। ওই কোশ্চেনগুলো থেকে, ওই বোল্ড লাইন থেকে তোমার ডাইরেক্ট কোশ্চেন আসে। আমাকে ভাই বলছিলেন, তারপর বিশ্বাস করে আমি পড়ছি, এবং বিলিভ ইট অর নট আমি বোর্ডে গিয়ে এই সেম জিনিসটাই পাইছি। এবং কি মজার কথা হচ্ছে 4 মার্কের যে অ্যান্সার, এই 4 মার্কের অ্যান্সারের কনসেপ্টটাও আমার এই বোর্ড লাইন থেকে চলে আসছিল। তার মানে তুমি যদি হাজারিন আকসার বই পড়ো, তুমি এই বোর্ড লাইনগুলো যদি ফলো করো ভালো মতো, কনসেপ্টটা যদি ভালো মতো ফলো করো, তোমার এইচএসসি বলো, ভার্সিটি বলো, তুমি এখান থেকে কমন পাবা। এবার কথা হচ্ছে গুহ স্যারের স্পেশালিটি কি, নরডামের টিচার। নরডামের টিচার এই গুহ স্যার, নাম করা ফেমাস কেমিস্ট্রি টিচার, তিনি যে বইটা লিখছেন এটা অ্যাকচুয়ালি খুব ডিপ কনসেপ্টের বই লিখছেন। আমি 2টা বই পড়ছি। আমি ম্যাথে পড়ছি একটা এসইও আহমেদ, ফিজিক্সে আমি এইভাবে পড়ছি। মানে আজকের যে ভিডিওটা, এটা আমার টোটাল এইচএসসি লাইফের এক্সপিরিয়েন্স থেকে করা। এটা কারোর ভিডিও দেখে, কারোর ভিডিও দেখে ইনফ্লুয়েন্সড হয়ে করা না, এটা আমার অ্যাকচুয়াল আমি এইচএসসি লাইফে এভাবেই পড়ছি। কেতাবউদ্দিন মানে আমি এসইও আহমেদ করছি। ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্টে তপন স্যার, ক্লাস করার পর তপন স্যারের কনসেপ্ট, ম্যাথ করছি ইশাক স্যার থেকে। কেমিস্ট্রি আমি কি করতাম, আগে হাজারিন আকসার বই, খুব হাজারিন আকসার বইয়ের খুব আমি ভালো মতো সবকিছু পড়তাম। এরপরে আমার যদি মনে হইতো যে এক্সট্রা কিছু বেসিক দরকার, স্পেশালি হচ্ছে তোমার চ্যাপ্টার 2, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 3 পড়ি নাই আমি ভালো মতো। আমি আগে বলতেছি চ্যাপ্টার 3 কোনটা পড়ছিলাম, শঙ্কর আয়ন পড়ছিলাম, মানে হাইব্রিডাইজেশন পড়ছিলাম, sp2 sp3, তারপরে sp2d, এগুলো আমি ভালো মতো পড়ছিলাম। ভালো মতো পড়ার পর এগুলো আমি গুহ স্যার দেখছিলাম। বাট ওই যে শঙ্কর আয়নের আগের যে হচ্ছে পর্যাবৃত্ত, মৌলের পর্যাবৃত্তের যে ধর্মগুলো, এগুলো আমি মাফ চাই আগে।
এটা আমি হচ্ছে হাজারিনাক স্যার বইটাই ফলো করছিলাম, গুহ স্যার ধরি নাই। কারণ স্যার এত ইনডেপথ দিছে, আমার কাছে মনে হয়েছে অনেক ফ্রেন্ড তারা এটা পড়ছে, বাট আমার কাছে মনে হয়েছে কেন জানি ওভারলোডেড, মানে খুব এক্সহস্ট লাগতেছে, আমি আর নিতে পারতেছি না। বাট চ্যাপ্টার 4টা আমি পড়ছিলাম। তারপরে হচ্ছে হাজারিনাক স্যার বইয়ে আমি হচ্ছে মানে তোমার জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রি, এটা আমি হাজারিনাক স্যার বই পড়ছি। বাট চ্যাপ্টার 1 বলো, তারপরে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, এগুলো আমি হাজারিনাক স্যার বই পড়ার পরে গুহ স্যার বই ধরছিলাম। গুহ স্যার বই মানে হচ্ছে তোমাকে ইনডেপথ কনসেপ্ট দিবে। অনেক সময় হয় কি, অনেক ক্ষেত্রে ইনডেপথ কনসেপ্ট অনেক স্টুডেন্ট নিতে পারে না, এই কারণে গুহ স্যার বই আমি সাজেস্ট করি না। বাট তোমার যদি তুমি মনে হয় যে তোমার মানে ইনডেপথ নেওয়ার ক্যাপাবিলিটি আছে, বুঝিস বাপ, এটা কিন্তু লজ্জার কোনো কথা না। আমি ডাইরেক্ট বলছি আমার ক্যাপাবিলিটি ছিল না, আমি তাই একটু স্পেসিফিক পড়ছি। আমার অনেক ফ্রেন্ড যারা বুয়েটে পড়তেছে, চুয়েটে পড়তেছে, স্পেশালি কুয়েটের যে ফ্রেন্ডটা, এই বান্দারা কিন্তু, এই বান্দা স্পেসিফিক ওরে দেখছি যে হাজারিনাক স্যার বই না পড়ে গুহ স্যারের বই পড়ছে। ও এখন কুয়েটের তোমার সিইসিতে আছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্টটাই তোমাকে আগে বুঝতে হবে। এখন তুমি ক্লাস 11-এ উঠতেছো, উঠো নাই, উঠবা, কলেজে যাবা, তোমার ক্যাপাবল, তোমার স্ট্রং জায়গা, তোমার উইক জায়গা তোমাকে জানতে হবে। আদারওয়াইজ এখানে কিন্তু খুবই ঝামেলা। বুঝা গেছে? আচ্ছা, এবার আসি তোমাদের 2 নাম্বার, অনলাইন আর অফলাইনের যে একটা ডিবেট। আমার কাছে সবসময় মনে হয় যে অফলাইন অ্যাকচুয়ালি মানে সুইটেবল, অফলাইন অ্যাকচুয়ালি সুইটেবল, অনলাইন হচ্ছে আমার বিপদের বন্ধু। কেন বলি? মনে করো অফলাইনে তুমি যখন নতুন যাবা, তোমাকে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মাস, কিছু ক্ষেত্রে এরিয়া ভিত্তিকে 2 থেকে 3 মাসও ভেক্টর চ্যাপ্টার, আমি শুধু ফিজিক্সটাই বলি, উদাহরণ দিই, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার করানো হয়। কেন করানো হয়? আমি একটুখানি রাফলি বলি। যেমন কোচিংয়ের ফার্স্টের দিন তুমি যখন যাচ্ছ, তোমাকে একটা ফ্রেন্ড, তুমি যে ফ্রেন্ডের সাথে যাচ্ছ, সেকেন্ড দেখা যাচ্ছে আরো নতুন ফ্রেন্ড অ্যাড হচ্ছে। এখন স্যার কি ওই টপিকটা আবার রিক্যাপ করবে? না, রিক্যাপ করবে না। এই কারণে মূল কনসেপ্টটা থাকে কি, আমি একদম আস্তে স্লোলি 1 থেকে 1.5 মাস বা অ্যাটলিস্ট 2 মাস আমি ভেক্টর পড়াবো, যাতে নতুন স্টুডেন্টরাও বুঝতে পারে যে না, আমি টিচার হিসেবে তোমাদের বুঝাইতে পারতেছি। একদিক থেকে টিচারের সাইড থেকে আমি তাকে দোষ দিব না, বাট এইটা আসলে তোমাদের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে মানে বেনিফিট থেকে ডিমেরিট পয়েন্টে চলে যায়। কেন চলে যায় আমি বলি। তুমি এইচএসসিতে টোটাল 18 মাসও পাও না। এই 18 মাসের মধ্যে 2টা মাস যদি একটা ভেক্টর পড়ো, যেই ভেক্টরটা আদৌ ফিজিক্স ফার্স্ট পেপারে আসবে কি আসবে না তুমি জানো না। হ্যাঁ, ভেক্টরটা অন্যান্য চ্যাপ্টার পড়ানোর কাজে লাগে, চ্যাপ্টার 3-তে কাজে লাগে, তোমার চ্যাপ্টার 4-এ কাজে লাগে, চ্যাপ্টার 5-এ কাজে লাগে। তাই বলে ডাইরেক্ট কোশ্চেন আসবে কি আসবে না এটা তো তুমি জানো না। 50-50 চান্স। তার থেকে গতিবিদ্যা যদি তুমি 1 মাস পড়ো, ওটা মাস্ট দেওয়ার ট্রাই করে। প্লাসটা অনেকই বেশি ইম্পর্টেন্ট। তুমি যে নিউটনের বলবিদ্যা 1 মাস পড়ার ট্রাই করো, 1.5 মাস পড়ার ট্রাই করো, এইটা তোমার জন্য সুইটেবল, কারণ এখান থেকে অনেক কনসেপচুয়াল জিনিস আছে। সো ভেক্টর আমার 1 থেকে 1.5 মাস পড়ার কোনোই জাস্টিফিকেশন নেই। এবার কথা হচ্ছে, যেমন টিচারদের ঢালাভাবে দোষ দিতে পারতেছি না, আবার তোমাদেরকে বলতে পারতেছি না এটার সাথে অ্যাড হয়ে যাও। এখন সমস্যা হচ্ছে কি, তখন তুমি গিয়ে অনলাইনে ফোকাস করতে পারো। ঠিক আছে? তখন তুমি কম্প্যাক্ট ওয়েতে সুন্দর মতো অনলাইনে প্রিপারেশন নিলা, ফেয়ার এনাফ। ঠিক আছে? কারণ আমি মোটামুটি তোমাদের 24-এর ব্যাচ, 25-এর ব্যাচ, 26-এর ব্যাচ, ঠিক আছে, অলরেডি 26 তো পরীক্ষা দিছে, অলরেডি ব্যাচে হচ্ছে বিদায় হয়ে গেছে। সো আমি এই 3টা ব্যাচ ডাইরেক্ট নিজে হ্যান্ডেল করছি। সেই সাথে অলরেডি 27 ব্যাচ আমার ফার্স্ট ইয়ার ডান। ঠিক আছে? সো আমি মানে অনলাইনে তো পরে আসছে, অনলাইনে তো নতুন ফেস, বাট অফলাইনে আমি অনেক আগের থেকেই হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি, একদম স্টুডেন্ট টু স্টুডেন্ট র ভার্সন। আই নো স্টুডেন্ট কি চায়, আই নো তারা কোথায় প্রবলেম ফেস করতেছে। সো ফিজিক্স পড়ানোর সময় আমি তখন ট্রাই করতাম যে অথরিটি আমাকে যতই বলতো, এখন তো অথরিটি বলা যায় কারণ আমার সাথে ডিল অলরেডি ডান, আমি ক্যান্সেল করে দিছি। সো এখন আমি তো বলতেই পারি, নাম বলবো না, দোষারোপ করবো না, বাট আমাকে যখন বলতো যে স্যার ভেক্টরটা আস্তে পড়া না, নতুন স্টুডেন্ট আসবে, তখন তো আপনারই প্যারা হবে, আমি শুনতাম না। আমি কি করতাম, যখন হচ্ছে ফার্স্টের দিন একটা মানে প্রথম তার খুব বেশি টান দেওয়া যায় না, কারণ একটা হ্যাবিচুয়েটের ব্যাপার আছে, বাট আমি ওদেরকে লেভেল বেস্টে নেওয়া ট্রাই করতাম। সেকেন্ড দিন, প্রথম দিনে কনসেপ্টটা রিভিশন দিয়ে আবার নতুন আরো লেভেল আপ ট্রাই করতাম। থার্ডের দিন প্রথম 2টা ক্লাস রিভিশন দেওয়ায়, একদম ওদেরকে বসায় রিভিশন দেওয়ায় আবার হচ্ছে নতুন কনসেপ্ট ট্রাই করতাম। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, যে একে তো আমি পুরাতন জিনিসও রিভাইজ দেওয়াচ্ছি, নতুন যারা আসছে ওরাও বুঝতে পারতেছে, আবার যারা পুরাতন, যারা ফার্স্ট ক্লাস করছে, যারা সেকেন্ড ক্লাস করছে, তাদেরও মনে হচ্ছে না যে আমার নতুন মানে সময় নষ্ট হচ্ছে, ভাই তো গল্প করতেছে এরকম। মানে জিনিসটা আমার মতো করে একটু মডিফাই করে আমি ওদেরকে যাতে দুই পক্ষই যাতে খুশি থাকে, এটা আমি করতাম। সো
চাইলে তুমি যে টিচারের কাছে যাও না কেন, অবশ্যই টিচারের খুব ডেডিকেটেড টিচারের মানে যখন আমরা ক্লাস নেওয়া অফলাইনে তখন হচ্ছে আমাদের কিছু স্টুডেন্ট আমাদের অনেক বেশি ভক্ত থাকে, ঠিক আছে? আবার কিছু স্টুডেন্ট দেখা যায় যে একদমই পছন্দ করে না, কেন পছন্দ করে না তারা জানি না। আবার কিছু স্টুডেন্ট থাকে মডারেট, স্যার ভালো পড়াইলে ভালো, যখনই খারাপ পড়ানো শুরু করে স্যার আমাদের মনে হয় যে আপনার একটু ডেডিকেশন দেওয়া উচিত। এই যে থার্ড পার্টি যারা সবসময় অথেন্টিক রিভিউ দেয়, এইসব তোমাদের সিনিয়র ভাইদের কাছে তুমি অ্যাকচুয়াল রিভিউটা যাবা, সেই সব সিনিয়র ভাইদের কাছে যারা সারাদিন পড়ে, যারা বুঝে টিচার কোয়ালিটি। তুমি কিন্তু আমার বলো বা অন্য কোনো টিচারের কোয়ালিটি মেজার করতে পারবে না, বাট তুমি যদি আমার কাছে 1 বছর পড়ো, তুমি যদি আমার কাছে 2 বছর পড়ো, তুমি কিন্তু তখন বুঝতে পারবা যে কারণ তুমি বোর্ড হাফ ইয়ারলি দিছো, ফার্স্ট ইয়ার ফাইনাল দিছো, প্রি টেস্ট দিছো, টেস্ট দিছো, তখন কিন্তু বুঝতে পারবো যে না ভাইয়া কি বলছে এবং কোশ্চেনে কি আসছে আমি ওভারল্যাপ করাইতে পারতেছি নাকি। ভালো স্টুডেন্ট ওভারল্যাপ করাইতে পারতেছে, এদের কাছে তুমি তখন রিভিউটা নিবা যে সে অ্যাকচুয়ালি কিভাবে পড়ায়। এবং ট্রাই করবা যে তোমার যদি পড়া বুঝতে সমস্যা হয়, দেখো প্রথম দিন তুমি ফিজিক্স নাই বুঝতে পারো, প্রথম দিন তুমি ম্যাট্রিক্স তো ইজি, ঝামেলা পড়বা হচ্ছে তোমার মানে ভেক্টর, পরবর্তী চ্যাপ্টার ভেক্টরে তোমার এটা দেখতে দেখতে এই ভেক্টরটা শেষ হয়ে যাবে ম্যাট্রিক্স শেষ করতে করতে। ঝামেলা পড়বা সরলরেখাতে গিয়ে, ঝামেলা পড়বা সার্কেলে গিয়ে, তারপরে হচ্ছে মনে করো মাথাটা বুম হয়ে যাবে হচ্ছে ত্রিকোণমিতিতে গিয়ে। সো তুমি প্রথমে দেখবা তোমার 1 মাসের মতো তুমি এই স্যারের পড়া বুঝতে পারতেছো নাকি, ঠিক আছে? এরপরে যদি না বুঝতে পারো চোখ বন্ধ করে চেঞ্জ ইট, আমার কথা চেঞ্জ করে ফেলো। কারণ ওই 1 মাস পরে মোটামুটি পুরো ব্যাচ আবার একটা রিশিডিউল হয়, সব সময় সব অফলাইন কোচিং এটা রিশিডিউল হয়, ঠিক আছে? যারা হচ্ছে প্রমিনেন্ট, যারা হচ্ছে ভালো বুঝায়, নাম ডাক আছে ভালো, যে ভালো বুঝাইতে পারে, তাদের ব্যাচ খুব বেশি রিশিডিউল হয় না, অনেকের ব্যাচই রিশিডিউল হয়ে যায়। তখন তুমি দেখবা যে অথেন্টিক রিভিউ বেটার হয়। তুমি ভর্তি হওয়ার আগেই এখন থেকে অথেন্টিক রিভিউ নেওয়া শুরু করো যে কোন ভালো কোনটা ভালো। এটা সেম অ্যাজ আমি যে বলছি অনলাইন হচ্ছে বিপদের বন্ধু, এই বিপদের বন্ধুকেও তোমাকে আগে চিনতে হবে যে তুমি আসলে কোন ক্যাটাগরি। তুমি যদি কম্প্যাক্ট উপায়ে যাও, দেখো 18 মাস পাবা না, এই 18 মাস পাবা না, তো আমি 18 মাস লিখে রাখছি দয়া করে, পিসিএমবি সায়েন্সের, ঠিক আছে? তারপরে হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি, ভাই পিসিএমবি 2টা পত্র, মানে এই 4টার 8টা হয়ে যাবে, এত মোটা মোটা বই। আমি তোমার একটা বই দেখাই, ঠিক আছে? এই দেখ ইশাক স্যার, এই যে সেকেন্ড পেপারের বই দেখ, এতটুকু, প্রত্যেকটা পয়েন্ট ভালো মতো বুঝতে হবে। যদি এগুলা ভালো মতো বুঝতে পারো তাহলেই তো তোমার এইগুলা, এই যে ভার্সিটি লেক্সি, তারপরে হচ্ছে বুয়েট বলো, তোমার স্বপ্নের বুয়েট, এগুলা তো তুমি ক্র্যাক করতে পারবা। তার মানে তোমার অ্যাকচুয়ালি এখানে বেশি ইম্পর্টেন্সি শো করতে হবে। তার মানে 18 মাসের মধ্যে তুমি যদি সব কিছুই, তুমি তো 32 ঘন্টা পড়তে পারবা না দিনে ভাইয়া, তুমি তো মানুষ, তোমার কলেজ আছে, তোমার হচ্ছে পড়া আছে, নিজে পড়তে হবে। তাহলে একটা তো টাইম থাকে রে ভাই, এটা তো ব্রেন, এটা তো মেশিন না। সো তোমার মোতাবেক কম্প্যাক্ট উপায় তোমার পড়া উচিত, যেখানে তোমার প্রপারলি বেসিক থাকবে, প্রপারলি ম্যাথ থাকবে, এবং তুমি তুমি নিজে প্র্যাকটিস করতে পারতেছো। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি নিজে প্র্যাকটিস করতে হয়। টিচার যে ক্লাস নিচ্ছে এই ক্লাসের উপর ডিপেন্ড করে তুমি যদি বলো যে আমি তো ভাইয়া অনেক কিছু জানি, তাহলে ভুল। ওই যে আনাস ভাই বলে না যে সাঁতার কাটা আর সাঁতার দেখা দুইটা আলাদা, সাঁতার দেখে যদি কাটতে যাও তুমি তো মরে যাবা। এই কারণে কি করতে হবে, নিজে পানিতে ঝাঁপ দিতে হবে, নিজে সাঁতার শিখতে হবে, নিজে তারপরে সাঁতার কাটতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো ক্র্যাক দ্য ফ্যাক্টের আজকে মেজর 2টা টপিক নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি তুমি এটা কি পয়েন্টটা ধরতে পারছো। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ক্র্যাক দ্য ফ্যাক্টের। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।